আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যান্ত্রিক মুঠোফোনের ওপাশ থেকে শ্রানের আওয়াজ এলো, বেবি আই মিস ইউ। শরতের মুখ ফসকাতে চাইলো, প্রিয়কে বলে উঠতে চাইলো, প্রিয় আপনাকে বেবি ডাকছে, ওকে এক্ষুনি আব্বু ডাকুন। তা বললো না প্রিয়। প্রিয় রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়ালো, ফোনটা সামনে রেখে বলল, এরপর শ্রান বলল। কি করছো বেবি? প্রিয় শরতের দিকে তাকে ওকে রাগে ফুঁসতে দেখলো। মিহি হেসে শ্রানকে বলল, বাড়ির বাইরে আছি। ওপাশ থেকে শ্রানের চিন্তিত আওয়াজ এলো, এত রাতে? দেখো প্রিয়সী, তোমার ইচ্ছের বিরুদ্ধে আমি এখন আর কিচ্ছু বলি না। তাই বলে তুমি চাচ্ছে তাই করে বেড়াতে পারো না। রাত করে এদিক সেদিকে কি শহরের মানুষ ভালো না। শোনা, তুমি লোকেশন সেন্ড করো আমায়, আমি পিক করছি। ইউ ডোন্ট হ্যাভ এনি আইডিয়া এরা কত খারাপ। প্রিয় হেসে ফেলল, বাট আই হ্যাভ মাচ আইডিয়া অ্যাবাউট ইউ শ্রেয়ান। আই গেস তোমার চেয়েও বাজে কিছু ফেস করতে হবে না। শ্রান চুপ থাকলো। গতদিন ধানমন্ডির এই অ্যাপার্টমেন্টে এসেছে শ্রান। উদ্দেশ্য ছিল খুব জলদি দেখা করবে প্রিয়র সাথে। এখন প্রিয়কে বাড়ির বাইরে থাকতে দেখে চট জলদি কথা বলতে বলতে উঠে দাঁড়ালো। পরনে কালো রঙার টি শার্ট আর গ্রে ট্রাউজারটা চেঞ্জ না করে বেরোতে চেয়েছিল। পকেটে অপ্রয়োজনীয় ক্যাশ ঢুকিয়ে কারের চাবি হাতে নিতে প্রিয় কথাটা বলে উঠল। শ্রান চাবিটা মুঠোবন্দি করে ফেল, গম্ভীর আওয়াজে পড়ল, তুমি কি একবারও বলতে পারো আমি তোমার সাথে বাজে বিহেভ করেছি? আমি তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কখনো ছুঁয়েছি? প্রিয় নেতিবাচকতা প্রকাশ করে বলল, সবাই শরীর ছুঁয়ে কলঙ্কিত করে না, কেউ কেউ মন ছুঁয়েও মস্তিষ্ক নিয়ে খেলতে পছন্দ করে। তুমি অমনই একজন। একটা প্রিয়র কথা সম্পূর্ণ করলো শ্রান। সাইকো বলো আর যে বলো, তোমারই তো। প্রিয় আগ্রহ দেখালো না, শরতের দিকে তাকালো। সে হাত দুটো মুষ্টিবদ্ধ করে অন্যদিকে তাকিয়ে আছে। সেভাবে তাকিয়ে শ্রানকে বলল, একটু ব্যস্ত আছি শ্রেয়ান, রাখছি। শ্রান তড়িতে বলল, এই রাখবে না, আমি কলে থাকি, কথা বলো। সব সময় শুধু রাখি রাখি করো না, আমাকে টাইম দাও। তুমি 6 মাস সময় দিবে, অথচ দিনে একবার 1 মিনিটের জন্য কথা বলো না, দেখা করো না। এইভাবে চললে। প্রিয় হাসলো, অভিযোগ করছো শ্রেয়ান? কেন করতে পারি না? অবশ্যই পারো। আচ্ছা শুনি, 5 মিনিট দিচ্ছি, ফটাফট অভিযোগগুলো করে ফেলো দেখি। শ্রান অভিযোগের পসরা সাজাতে থাকে। তুমি আগের মতো অভিমান করো না। মান ভাঙাতে না এলে অভিমানেরা মুখ ফিরিয়ে নেয়, আসতে চায় না। আগের মতো সময় দাও না। সবগুলো দামি হয়ে গেছে, বুঝে শুনে খরচ করি এখন। আমার খোঁজ নাও না। নিজেকে ভালো রাখায় ডুবে গেছি, অন্য কেউ মরলেও বিচলিত হই না। আমার জন্য তুমি কান্না করো না। চোখের জলেরাও এক সময় শুকিয়ে যায়। তুমি আমায় ভালোবাসো না প্রেয়সী? এখনো আশা করো? শ্রানের দীর্ঘশ্বাস প্রিয় শুনতে পেল, সামান্য হেসে বলে, ওয়েল ট্রাই, চেষ্টা করে যাও আর 4 মাস। এর আগে যদি হাঁপিয়ে যাও জানিও। শ্রান বলল, আমার ভালোবাসা তুমি এই 6 মাসেই উপলব্ধি করতে পারবে, তখন আমাকে ছেড়ে যাওয়ার কথা কল্পনাও করতে পারবে না। দ্যাটস দ্য স্পিরিট, চালিয়ে যাও, আমি রাখছি। কল কেটে দিল প্রিয়। রেলিং থেকে সরে গিয়ে শরতের মুখোমুখি দাঁড়ালো, বুকে দুহাত গুজে শরতের দিকে তাকিয়ে বলল, বারে নীরজ ভাই, আপনি এমন গাল ফোলাচ্ছেন কেন? শরৎ তাকালো ওর দিকে, পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, বুঝবেন বুঝবেন না? বোঝালেই বুঝবো, বোঝান। সৎ কিছু বোঝায় না। প্রগাঢ় দৃষ্টিতে প্রিয়র চোখের দিকে তাকিয়ে থাকে। প্রিয় ভরকে যায়, এদিক ওদিক তাকিয়ে সরে আসে। শরৎ তখন বলে, জানেন প্রিয়, এই আপনিটা আমার বড় পছন্দের। জানি। ঠান্ডা পরিবেশে অনেকক্ষণ বাদে শরৎ আচমকা বলে ওঠে, প্রহরের সাথে আমার অনেক আগে থেকে যোগাযোগ আছে জানেন। প্রিয় বলল, জানতাম না। কাজিন গ্রুপের রিধিমা আপনার আর ওর অ্যাকাউন্ট অ্যাড করে। ও কখনো বলেই নাই, আমিও বলতাম না সেভাবে। আপনাকে আগে থেকে চিনলেও তখন সেভাবে নোটিস করি নাই। সম্ভবত 4-5 বছর আগে কলেজের রিইউনিয়নে ওর সাথে আমার দেখা হয়। আমি প্রথম দেখায় চিনতে পারিনি, তবে ফেসটা চেনা চেনা লাগছিল। অনেকক্ষণ ভাবার পর চিনতে পারি। ওকে ডেকে কথা বলে শিওর হই। তখনও একদমই কথা বলতো না, কেমন যেন ভীরু ছিল, তবে আমার ভালো লেগেছিল। তারপর মাঝে মাঝে ওর সাথে কথা হয়। ও আমার সাথে স্বাভাবিক হতে থাকে, আমার কাছে সবকিছু শেয়ার করতে থাকে। প্রিয় এটুকু শুনে বলল, ও আমাকে এসব জানায়নি, আমি অবাক হচ্ছি। শরৎ বাঁকা হেসে বলল, তখন আপনি দিন দুনিয়া ভুলে এক শয়তানের বাচ্চার উপর ডুবে মরছিলেন। ওর জন্য সময় ছিল না আপনার।
প্রিয় আর কিছু বলল না। অপরাধ বোধে ভুগতে লাগলো। শরৎ দম ফেলে বলল, ও কারোর সাথে মিশতে জানতো না, ওর সব কথা আপনাকে বলতো, অথচ ও ধীরে ধীরে আপনাকেও হারিয়ে ফেলে। প্রচণ্ড বিষণ্ণতায় ঘিরে থাকতে লাগে সারাটা দিন। তারপর আমি ওকে বিভিন্নভাবে মোটিভেট করতে থাকি। ওরা রায়াতের গল্পটা শুরু থেকেই জানা আমার। তারপর একদিন আপনার কথা জানাই আপনাকে। তখন আমি সেই ছোটবেলার অসম্ভব দুষ্টু মেয়ে হিসেবেই জানতাম। আমি বুঝতে পারছিলাম না যে মেয়েটাকে পুরো এলাকাকে নাকানি চোবানি খাইয়ে বেড়াতো, সেই মেয়েটাকে একটা ছেলে কিভাবে নাকে দড়ি বেঁধে ঘোরায়। খুব অবাক হয়ে যায়। বয়স তো কম হয়নি। অনেকের গল্প শুনেছি, ফ্রেন্ড সার্কেলের অনেক মেয়েকে অল্প বয়সে এমন টক্সিক রিলেশনে জড়াতে দেখেছি। তাদের সেই বয়সেই ঝরে পড়তে দেখেছি। অনেক ফ্রেন্ডকে সুইসাইড করতেও দেখেছি। এক প্রকার ভয় জন্মালো। আপনার বিষয়টা খতিয়ে দেখব ভাবলাম। তখন প্রহর নিজ থেকে আমাকে বলে শ্রেয়ানের বিষয়টা একটু দেখতে। ওর পুরো ডিটেলস বের করতে আমার সময় লেগেছিল 1 মাস। লাভ হয়েছিল ওর ফোন হ্যাক করে। শালার এত জায়গায় এত স্ক্যান্ডালের সাথে জড়িত, আমি কানেক্ট করতে হিমশিম খাচ্ছিলাম। শরৎ তাকালো প্রিয়র দিকে। সে নিশ্চল দৃষ্টিতে রাস্তায় চলমান গাড়িগুলো দেখে যাচ্ছে। শরৎকে থামতে শুনে শুধালো, তারপর? আশফিক রহমান শ্রেয়ান বাবা মায়ের একমাত্র ছেলে। বাবা সবসময় টাকা পয়সার পেছনে ছুটতে ছুটতে ছেলেকে সময় দেয়নি সামান্য। তার বাবার থেকে সময় পায়নি তার মা নিজেও। তাই মায়ের পরকীয়াও দেখেছে বেড়ে উঠতে উঠতে। বাড়ি তোকে সামলানোর মতো তেমন কেউ ছিল না। নিজের মতো বড় হতে লাগলো, পাগলামি বাড়তে লাগলো। স্কুলে অসৎ সঙ্গ পেয়ে বিভিন্ন নেশা টেশা করতে লাগলো। কলেজে উঠে বাবার থেকেও সব রকমের ছাড় পেতে থাকলো। পাবলিকলি নেশা করত। তখন থেকে মেয়েজনিত বিভিন্ন কাণ্ডে নিজেকে জড়াতে লাগলো। রাতে বাড়ি ফিরত না। প্রতি রাতেই নতুন নতুন টেস্ট করত, মেয়ে, নেশাদ্রব্য এবং ক্যাসিনো। এই নিয়েই ওর লাইফ। এরপর ভার্সিটিতে উঠেই আলাদা থাকার জন্য বাড়িতে আবদার করলো। বর্তমানে অ্যাপার্টমেন্টটা ওর বাবা ওকে তার সপ্তাহখানেকের মধ্যেই গিফট করলো। এখানে এসে উঠল। মেয়েদেরকে নিজ থেকে ওর প্রতি আকর্ষিত করার মধ্যে অন্যরকম মজা পেত ও কখনো কোনো মেয়েকে জোর করেনি রিলেশনের জন্য। মেয়েদের কেবল হালকা ইঙ্গিত দিত আর তারা নিজে থেকেই সায় দিত। তারপর বেডে আসতেও দ্বিধাবোধ করতো না। প্রতিটা মেয়ের সাথে বেড টাইমের ভিডিও রেকর্ড করে রাখতো। ব্রেকআপের সময় কোনো মেয়ে ঝামেলা করলে ওগুলো দেখিয়ে বেঁচে যেত। তোমার সাথে এভাবে এগোতে চেয়েছিল, তুমিও পা বাড়ালা। ও মেয়েদের ব্যাপারে এতটাই অভিজ্ঞ হয়ে গেছে যে তোমার মুখ দেখে বুঝতে পারছে তুমি জলদি জলদি এগোনোর মানুষ না। ও তাই এই অ্যাপ্রোচ বুঝে আস্তে আস্তে এগোতে লাগলো। প্রথমে ফ্রেন্ডশিপ আর তারপর একটা টক্সিক রিলেশনশিপের সূচনা। তুমি খুব দারুণভাবে এগোচ্ছিলে। ও তোমার পিছিয়ে অযথা এত সময় অপচয় করতে চাইছিল না। তোমাকে একপাশে রেখে নিজের লাইফটা নিজের মতো করে লিড করে যাচ্ছিল। শরৎ থামলো। বড় করে একটা শ্বাস টেনে আবার বলল, বোকা ফুল, তুমি টের পাওনি। ও তারপর মায়ায় জড়াতে থাকে। তোমার সরলতার মায়ায় তোমাকে রেখে দেওয়ার মতলব বাটে। ওর কোনো গার্লফ্রেন্ড এমন ছিল না। ওর গার্লফ্রেন্ড ছিল 6 মাস টেকে নাই। যেটা মাসখানেক টেকেছিল সেটাও নাকি টের পেয়ে গিয়েছিল ওর বিভিন্ন জায়গায় গার্লফ্রেন্ড নিয়ে ডুব মারার আসল কাহিনী। কিন্তু তুমি কিচ্ছুটাই বোঝো নাই। ও তাই ভাবলো এরকম একটা পার্মানেন্ট মানুষ থাকলেও তো ক্ষতি নাই। তোমাকে ও চেয়েছিল এটা ধ্রুব সত্য, ঠিক যেমনটা তুমি বোকা ফুল। প্রিয় মলিন আওয়াজে বলল, আমি সত্যি বোকা ফুল। আমি ওর বিভিন্ন গার্লফ্রেন্ডের গল্পটা জানা সত্ত্বেও চুপ থাকি, বোকা সেজে থাকি। আমি চেয়েছিলাম ও দেখুক আমার ভালোবাসার গভীরতা, ও তা উপলব্ধি করে এক নারীতে আসক্ত হোক। শরৎ হাসলো। কুকুরের লেজ সোজা হয় না প্রিয়। আপনি শুধু শুধু নিজের লাইফের এতটা সময় নষ্ট করছেন। আমার এই আফসোস যাবে না। আফসোস করবেন না, ভুল থেকে শিক্ষা নিন। আপনি কি জানেন এই ভুল আপনাকে বড় করে তুলেছে, আপনাকে ম্যাচিওর করে তুলেছে। শরৎ ইচ্ছাকৃত কুহুকের বিষয়টা এড়িয়ে গেল। এই নিয়ে তার আলাদাই পরিকল্পনা আছে। প্রিয় বলল, আপনি আমাকে পছন্দ করেন কখন থেকে নীরজ ভাই? প্রিয় প্রসঙ্গ এড়ানোর ধরন দেখে শরৎ না চেতেও অন্যদিকে মুখ ঘুরিয়ে ঠোঁট কামড়ে হেসে ফেল। তারপর প্রিয়কে বলল, ভেঙে গুড়িয়ে যাওয়া মেয়েকে যখন কোমরে গামছা বেঁধে ঝগড়া করতে দেখলাম, ঠিক তখন আমি এতটা পরিবর্তন অন্য কোথাও দেখিনি, অন্য কারো মধ্যে দেখিনি। মানুষ ভিন্নতায় আটকায়। আমি মনুষ্য জোতের বাইরের নই, তাই একটু ঝগড়াটে মেয়েতে পিছলে গেলাম। প্রিয় পিটপিট করে তাকালো। শরৎ ওর দিকে তাকায়, ওকে প্রলুব্ধ করতে বলে ওঠে, কিন্তু তুমি যে আরো 2 ধাপ এগিয়ে তা জানা ছিল না। আমাকে পছন্দ করতে কতক্ষণ সময় নিয়েছিলে? প্রিয় গাল ফোলালো। আপনাকে আমি পছন্দ করি বাচ্চাকাল থেকেই। যখন আমি কিচ্ছু বুঝতাম না তখন থেকে আপনাকে অনুসরণ করে এসেছি আমি। হে পছন্দ না রে পাগলি, বড়দের পছন্দ করার কথা বলছি। কবে তুমি আমাকে বড়দের মতো পছন্দ করা শুরু করলে? প্রিয় আমতা আমতা করে বলল, আমার খেয়াল নেই।
আপনি অপছন্দ করার মতো মানুষ নন, তাই শুরু থেকেই বোধ হয়। সৎ আবারও ঠোঁট চেপে হাসলো। প্রিয় শুধালো। আপনি আমাকে শুরুতে আপনি, এরপর তুমি, এখন আবার আপনি করে কেন কথা বলেন? সতের একটা দারুণ জবাব দিল। বড় হওয়ার পর প্রথম দেখা, তুমি করে ডাকাটা সমীচীন নয়, তাই আপনি করে ডেকেছি। এরপর তুমি দেখলাম, এসে দেখলাম আপনিটাই বেশি ভালো লাগছিল, বেশি সুইট, একটু বেশি কেয়ারিং শোনাচ্ছিল, তাই আর কি। আর আপনি? প্রিয় সামনের সব কয়টা দাঁত বের করে হেসে পড়ল। সেম। ফিরতে ফিরতে রাত 9টা। শরৎ প্রিয়কে বাড়ির সামনে নামিয়ে দিয়ে চলে গেল। প্রিয় একবার ভেতরে আসতে বলতে চেয়েছিল, কিন্তু এত রাতে শরৎকে নিয়ে বাড়িতে ঢুকলে নাহারা পারবে না। আজকে শরৎকে মেয়ের জামাই হিসেবে কবুল করে নেবে। প্রলম্বিত শ্বাস ফেলে বিদায় জানালো প্রিয়। বিদায় সূচক শব্দ হিসেবে প্রিয় বলেছিল, আপনি একজন দারুণ মানুষ নীরজ ভাই, একদম মনের মতো। সব ঠিক থাকলে দারুণ মানুষটাকে নিজের মানুষ বলতে পারতাম আমি, অথচ ভাগ্য সহায় হলো না। শরৎ তা শুনে মিহি হাসে, যে হাসিটা আধারিয়াই বড় করুণ সুরে প্রিয়কে জানিয়েছিল, প্রিয়, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল, আপনি কি জানেন? আপনি চাইলে আপনি আমার, আর না চাইলেও আমি আপনার। প্রিয় বাড়ি ফেরার পর নাহারার চিন্তারত মুখ দেখতে পেল। আসার সময় একবার জানিয়েছিল অবশ্য যে ফিরতে দেরি হবে, তবুও মাতো। প্রিয় এসে সবার আগে নাহারাকে জড়িয়ে ধরল। নাহারাও মেয়েকে আগলে নিলেন, হেসে ফেলে বলেন, হঠাৎ এত আহ্লাদ? মাঝে মাঝে এরকম আলাদা হতে মন চায় আম্মু। ওরে আমার আহ্লাদি রে। প্রিয় হাসে। হয়। দিন কেমন কাটলো মা? সব ভালো? প্রিয় নাহারাকে জড়িয়ে ধরে সোফায় বসে পড়ল। দু হাতে নাহারার ডান হাতটি জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রেখে পড়ল। ভীষণ ভালো। নাহারার বা হাতটি প্রিয়র গালের একপাশে রেখে পড়ল। ভালো আছো মা? আলহামদুলিল্লাহ আম্মু, ভালো আছি। সত্যি ভালো আছো? সত্যি সত্যি ভালো আছি। যাক, আলহামদুলিল্লাহ। প্রিয় হেসে আরো খানিকটা আহ্লাদ করে বলল, এই তুমিটাকে যদি শুরুতে পেতাম তাহলে আমি কোনো ভুল করতাম না। প্রতিটা মায়ের উচিত নিজের মেয়ের বন্ধু হওয়া। আমি তোমাকে বন্ধু হিসেবে পেয়েছি, তবে দেরি করে। আচ্ছা আম্মু, এই দেরিটা হওয়া কি খুব জরুরি ছিল? নাহারা ব্যতীত হলো প্রিয়র মলিন আওয়াজ শুনে। আসলেই প্রিয়কে সে ছাড় দিয়েছিল, কিন্তু বন্ধুত্বটা করেনি, এই আফসোস তার নিজেরও। নাহারার নিশ্চুপতাই প্রিয় বলে উঠল, যদি আমার কখনো মেয়ে হয়, আমি আমার মেয়ের বন্ধু হব। আমি তাকে কোনো কিছুতেই বারণ করব না, আমি তাকে সব করতে দিব। তাই সে আমার থেকে কিছু লুকাবেও না। বাচ্চাদের একটা ধ্রুব স্বভাব আছে, কি জানো? তাদের যা করতে নিষেধ করা হয় তারা তাই করবে, এবং করবেই। আমি আমার মেয়েকে কোনো কিছুতে নিষেধ করব না, ওকে করতে দিব। সেই সাথে সবকিছুর পরিণাম সম্পর্কেও অবগত করব। নাহারা প্রিয়র মাথায় হাত বুলিয়ে দিলেন। প্রিয় টুপ করে নাহারার কোলে শুয়ে পড়ল। সোফে টান টান হয়ে শুয়ে নাহারার দিকে তাকিয়ে পড়ল। ধরো ও আমাকে এসে বলল ওর ফ্রেন্ডস সবার কাছে ফোন আছে, আমি ওকে ফোন দেব। তখনই ফোন হাতে দিয়ে তারপর ওকে এসব ক্ষতিকর দিকগুলোও জানিয়ে দেব বিস্তারিতভাবে। এটা থেকে কি কি হতে পারে সব। ফোন ওর জন্য নিষিদ্ধ না, এজন্য ও অ্যাডিক্টেড হবে না। আবার ধরো ওকে কোনো ছেলে প্রপোজ করলো, ও আমাকে এসে অবশ্যই বলবে। যদি আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি, আমি তখন ছেলের ব্যাপারে বিস্তারিত জানবো। ওকে সতর্ক করব, কোনো ধরনের ছেলেরা কেমন হয় এটা বলবো। ওকে নিষেধ করব না, শুধু সতর্ক করব। আম্মু জানো, আমি আমার বাচ্চাদের সবসময় পজিটিভ থিঙ্কিং শেখাবো। ধরো এখনকার গার্ডিয়ানরা কি বলে যে এক্সামে ফেল করলে এই হবে সেই হবে। আমি আমার বাচ্চাদের জানাবো এক্সামে হাই স্কোর করলে কি কি হবে। ওরা ওদের সন্তানদের মন বোঝে না, অথচ আমিই হব বেস্ট ফ্রেন্ড। প্রিয়র চোখে আশা আকাঙ্ক্ষাগুলো জলজল করছে। নাহারা বিস্মিত হলো। সেও তো পারতো নিজের মেয়ের বন্ধু হতে, পারতো। পারল না কেন? প্রিয়র ভাগ্যে এরকম একটা ধাক্কা ছিল বলেই পায়নি। নাহারা এসব ভাবতে ভাবতেই প্রিয় বলে উঠল, আম্মু, শ্রেয়ান আমাকে আবার স্টক করছে। নাহারা চমকে উঠল, জিজ্ঞেস করলো, কবে থেকে? আগে থেকেই। আমাকে বলোনি কেন? প্রয়োজন পড়েনি। আজ বললে? হয়তো আমি ভেবে নিয়েছিলাম আমি বড় হয়ে গেছি, নিজেরটা নিজে বুঝে নিতে পারবো, নিজে থেকে নিজের সমস্যাগুলো হ্যান্ডেল করতে পারবো। কিন্তু এই মুহূর্তে তোমার কোলে শুয়ে আমি উপলব্ধি করলাম আমি একটুও বড় হইনি। আমি এখনো তোমার আদরের জন্য হুটহাট আবদার করি। আমি এখনো তোমাকে চোখের আড়ালে খুব বেশি সময় থাকতে পারি না রেখে। ছোটবেলায় যেমন তোমার ওড়না ধরে ধরে ঘুরতাম না, তুমি রান্নাঘরে গেলে ওড়নার কোনা ধরে আমিও যেতাম, তুমি রুমে গেলে পিছু পিছু আমিও যেতাম। কিছু সময়ের জন্য চোখের আড়াল হলে চিল্লিয়ে বাড়ি মাথায় তুলতাম না। আমি এখনো তোমাকে খুব বেশিক্ষণ না দেখতে পেলে ছটফট করি।
তোমার কাছে এলে কি যে শান্তি। একটা বড় মানুষ কখনোই কারো কোলে এসে চুপ করে শুয়ে পড়ে না, আমি পড়ি, কারণ আমি এখনো ছোট। তোমার কাছে ইহো জন্মে বড় হওয়ার ইচ্ছে নেই আমার। আম্মু জানো, তোমার কাছে খুব শান্তি, খুব সুখ, আমার সব দুঃখ মিটে যায়। নাহরার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল গড়ালো। প্রিয় তা দেখলো না। প্রিয় চোখ বুজে কথা বলে যাচ্ছে। আম্মু, তোমার মেয়ে ভীষণ শক্ত। তোমার মেয়ে না শক্ত না হয়ে পারবে নাকি? একদমই না। ওই ছেলেটাকে নিয়ে টেনশন করো না তো, আমি ওর কাছে ফিরবো না। ও জ্বালাতে জ্বালাতে হাঁপিয়ে যাক, মরে যাক। নাহরা নিজেকে সামলে নিল। প্রিয় চুলে হাত বোলাতে বোলাতে বলল, তবুও ও এসেছে, বিষয়টা কেমন যেন। হ্যাঁ, কেমন যেন আমিও জানি। তুমি চিন্তা করো না। হ্যাঁ, এভাবে বিলি কেটে দাও তো চুলে, ভালো লাগছে। আম্মু, নীরজ ভাইকে চেনো না? প্রিয় থেমে থেমে কথাগুলো বলল। শেষ প্রশ্নের বিপরীতে নাহারা বলল, হ্যাঁ, চিনব না কেন? কি হয়েছে, কোনো সমস্যা? না না, সমস্যা নয়, তবে শ্রেয়ানের ব্যাপারটা প্রহর আর নীরজ ভাই মিলে ধরতে পেরেছিল। প্রহর নিরাজকে এসব জানিয়েছে? হ্যাঁ, তুমি অবাক হচ্ছ না? না, অবাক হওয়ার কি আছে, ওদের মধ্যে ভালো একটা বন্ডিং আছে, তা কি অজানা নাকি? আশ্চর্য আম্মু, আমি বাদে সবাই জানে। কি? এই যে নীরজ ভাইয়ের সাথে প্রহরের যোগাযোগ। নিরাজের সাথে শুধু প্রহরের না, আমাদের সবারই যোগাযোগ আছে। প্রহরের মাধ্যমেই জানতে পেরেছি ও এই শহরেই থাকে, খুব একটা দূরেও তো না। তারপর থেকে প্রায় দেখাশোনা হতো, এই বাসাতেও তো এসেছে অনেকবার। প্রিয় লাফিয়ে উঠল। আমি কই মরেছিলাম আশ্চর্য, আমার বাড়িতে এসে নীরজ ভাই নৃত্য করে যায় আর আমি জানি না। নাহারা প্রিয়র মাথায় একটা চাটি মেরে বলল, তুমি তো ওই শয়তানের বাচ্চার মধ্যেই মরেছিলে, জানবে কিভাবে? সারাদিন রুমের ভেতর পড়েছিলে। এদিকে নিরাজ এই বাড়িতে আসতো, গল্প করত, খাওয়া দাওয়া করত, তারপর যেত। প্রহরকে একদম আপন ভাইয়ের মতন ট্রিট করত। আমার আর একটা ছেলেও। প্রিয়র ফেসটা সেন্টি ইমোজির মতো, এক্সপ্রেশন ছাড়া একটা হাসি ঠোঁটে ঝুলছে। সে হজম করতে না পেরে বলে উঠল, এটা কি শোনাইলাম মা? ওই বেটার নীরজ্জা আমার বাড়িতে এসে খায় দায় যাইতো, আমার মায়েরে মা আর আমার ভাইরে ভাই বানাইলো। এখন আমার শুধু বইন বানানোটাই বাকি আছে। ওরে কল দাও তো, এখনই কল, শুভ কামটা করে ফেলতে। রাতে নিজের রুমে ফেরার আগে প্রিয় একবার প্রহরের রুমের দিকে গেল। দরজা নক করলে কিছুক্ষণ ওপাশ থেকে প্রহর টিভি দরজা খুলে দিল। প্রিয়কে আসতে দেখে বলল, কি খবর আপু হঠাৎ? এমনি ভেতরে আসতে দিবি না? হ্যাঁ আয়। প্রিয় ভেতর এলো, বিছানায় পা ঝুলিয়ে বসে বলল, 20 মিনিট দিলাম, তোর একুল উকুল সবগুলোর ডিটেলস ফটাফট বল। প্রহর ভুরু কুচকে বলল, বুঝিয়ে বল। আয়াতের সাথে কি চলছে? মুখের সামনে হাত রেখে সামান্য কেসে উঠল প্রহর। এদিক ওদিক তাকালো, তারপর চুলগুলো সামান্য চুলকে নিয়ে পড়ল। নাথিং স্পেশাল। প্রিয় বাতাসে হাত নেড়ে পড়ল। আরে বল, আমরাই তো। প্রহর ঠোঁট চেপে হাসলো। তাই না, আমরাই। দুপাটি দাঁত বের করে প্রিয় পড়ল। ইয়েস। প্রহর হেসে ফেল। আচ্ছা শোন, বল বল। কলেজ লাইফ থেকেই আমার লাইফটা ভাজা ভাজা করে আসছে ও। তারপর আস্তে ধীরে কিভাবে যেন ফল করলো। আমি তখন রিলেশনশিপ ব্যাপারটা পছন্দ করতাম না, তো সেভাবেই চলছে। কথা হচ্ছে আমি আমার মতো থাকি, ও ওর মতো সারাক্ষণ বকবক করতে থাকে। প্রিয় ঠোঁট উল্টে বলল, যা, এইটুকুই? প্রহর সেন্টার টেবিলটা টেনে প্রিয়র মুখোমুখি বসে পড়ে বলল, আমাদের ঘটা করে প্রেম হয়নি, প্রেমের আনুষ্ঠানিকতাও হয়নি। শি ইজ ম্যাড অন মি, আর আমি চুপচাপ ওর ম্যাডনেস দেখে যাই। বিষয়টা চমৎকার। প্রিয় উদাস গলায় বলল, ও ভালোবাসে তোকে? পাগলের মতো বাসে। আর তুই? তোর কি মনে হয়? মনে হচ্ছে পছন্দ করিস। তাহলে তাই? প্রিয় রাগ বলল, যা, তুই বল, ভালোবাসিস? নিঃসন্দেহে। ও প্রকাশ করেছে ওর অনুভূতিগুলো? মুখে বলেছে অনেকবার, আর ওর চাহনি সেগুলো বিশ্লেষণ করেছে অসংখ্যবার। ও যতবার তাকায় ততবারই ওর চোখে বিষণ্ণ মুগ্ধতা ও এক আকাশ সমান ভালোবাসা দেখতে পাই। তুই তোর ফিলিংস গুলো মুখে বলিসনি? আমার নিশ্চুপ চাহনি ওকে সহস্রাধিক বছর ধরে সঙ্গ দেবে বলে অস্বীকার করেছে। প্রিয় মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, তারপর বলে, ইন্টারেস্টিং। শোন, এই উইকেন্ডে ফ্রি আছিস? হ্যাঁ আছি। আর আয়া? ও 24 ঘন্টার ভিতরে 7 ঘন্টাই ফ্রি। আর তোর প্রিয় অভিভাবক, তিনি ফ্রি? প্রহর কপাল কুচকে বলল, আই গেস তুই নীরজ ভাইয়ের কথা বলছিস। প্রিয় শয়তানি হাসে। জি। জিজ্ঞেস করে দেখতে হবে ফ্রি আছে কিনা। যদি ফ্রি থাকে তবে বলে দিস, এই উইকেন্ডে
সবাই মিলে একটু লাঞ্চে যাব। আচ্ছা। প্রিয় নিজের রুমে চলে এলো। ফ্রেশ হয়ে রাতের খাবার শেষে কম্বল মুড়িতে ঘুম দিল। ঘুম ভাঙলো 12:30টার পর। অভ্যেস বশত ফোন হাতে নিল। নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে বের হয়ে চলে এলো মেসেঞ্জারে। সবার উপরে একটি অনাকাঙ্ক্ষিত অ্যাকাউন্ট থেকে আনরিড মেসেজ জলজল করছে। পাশে দেখা গেল মেসেজটা এসেছে আরও 35 মিনিট আগে। প্রিয় সিন করলো নীরজ শিকদার নামের অ্যাকাউন্ট থেকে আসা মেসেজটি। কিছু পিকচার সেন্ড করেছে। প্রিয় ছবিগুলো ওপেন করলো। একটাতে সে ব্রিজের ধারে দাঁড়িয়ে আকাশ দেখছে, আর খোলা চুলগুলো অন্য হাত দিয়ে এলোমেলো করছে। আরেকটাতে আইসক্রিমের কোণ খেতে গিয়ে নাকে লেগেছে। আরেকটিতে প্রিয় সেই নাকে লাগা আইসক্রিমটা তারা চোখে দেখছে। আরেকটাতে রোড সাইড বেঞ্চে বসে চায়ের কাপে চুমুক দেওয়া। এরকমই অনেকগুলো ছবি প্রিয় দেখলো। সবগুলাই লুকিয়ে তোলা। গোপনে হাসলো, তারপর লিখলো, এত নজর দেওয়া ভালো না মশাই। প্রিয় ভাবলো এখন শরৎ দেখতে পাবে না তা। প্রিয়কে অবাক করে দিয়ে তৎক্ষণাৎ সিন হলো। পাশের গোল বৃত্তটি প্রথমে নীল, এরপর শরতের প্রোফাইলে পূর্ণ হলো। সাথে যোগ হলো অন্য পাশের টাইপিং লেখাটি। শরৎ রিপ্লাই দিল, কিছু স্পেশাল জিনিসে নজর দেয়া কিছু স্পেশাল মানুষের জন্য স্পেশালি বাধ্যতামূলক। যা নীরজ ভাই, নিজেকে স্পেশাল বললেন? আপনাকেও তো বললাম। স্পেশাল না আমার। প্রিয় ঠোঁট কামড়ে হাসে। শরৎ মেসেজ করে, ঘুম থেকে উঠলেন সবে? হুম। শান্তিকুঞ্জে থাকার সময় তো ঘুমাতেনি 3টার পর। আজ এত আগে অর্ধেক ঘুম হয়ে গেল যে? টিচ করাটা প্রিয় ধরতে পারলো না। রিপ্লাই দিল, ভার্সিটি টিউশনি শেষে বাসায় ফিরতে ফিরতে টায়ার্ড হয়ে যাই, ঘুম আপনা আপনি এসে পড়ে। এখন কি করছেন? এই তো বসে। আপনি? অনেকক্ষণ মেসেজিং এর পর ফুট করেই শরৎ বাহানা দিল, আমার না হাতে ব্যথা হচ্ছে। হঠাৎ? হ্যাঁ, টাইপিং করতে পারছি না। আচ্ছা তাহলে ঘুমিয়ে পড়েন। শুভরাত্রি। এই না, কথা শেষ হয়নি তো। তাহলে কি করব? শরৎ শুধু একটা ইমোজি মেসেজ দিল। প্রিয় ব্যাপারটা ধরতে পেরে ফিক করে হেসে ফেল। তারপর কল দিল। শরৎ কল রিসিভ করলো সাথে সাথেই। প্রিয় ফোন কানে চেপে ধরলো, কিছু বলল না। ওপাশ থেকে শরৎ কিছু বলছে না। প্রিয় অনেকক্ষণ বাদে দুবার বলল, হ্যালো হ্যালো। অতঃপর নিস্তব্ধতায় ঘেরা শরতের আওয়াজ এলো, এটা বুঝতে এত সময় লাগালেন কেন ফুল? প্রিয় চোখ বুঝে ফেল। এজন্যে শরৎকে তার এত বেশি পছন্দের। ওর কল্প পোষের সাথে একাধিক বৈশিষ্ট্যে মিলে যায় বলে। প্রিয় গায়ের কম্বলটা সরিয়ে বিছানা থেকে পা নামালো। রুম স্লিপারটা পরে নিয়ে আলতো পেয়ে বারান্দায় চলে এলো। শরৎ জিজ্ঞেস করলো, ভালো আছেন ম্যাডাম? প্রিয় রেলিংয়ের সামান্য ঝুঁকলো। পরিচ্ছন্ন আকাশে শহরের ঘ্রাণ। প্রিয় বড় করে একটা শ্বাস টেনে বলল, ভীষণ ভালো। আপনি? এতক্ষণ ভালো। আপনার ভালোর পাশে ভীষণ বিশেষণটা আমার ভালো থাকার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে। প্রিয় হাসে, তাই? জি। এবার বলুন তো এইভাবে লুকিয়ে চড়িয়ে ছবি কেন তুললেন? একটা দারুণ স্মৃতি ক্যাপচারের জন্য। আপনি কি জানেন নীরজ ভাই, আমি স্মৃতিবন্দি পছন্দ করি না। আপনি কি জানেন প্রিয়, আপনি দুঃখ ভুলতে সুখের স্মৃতি বারংবার মনে করতে পছন্দ করেন। প্রিয় থমকে যায়। তার পছন্দের এত সূক্ষ্ম জিনিসও শরতের নজর এড়ায়নি বলে সামান্য অপ্রস্তুত হলো। শরৎ বলে ওঠে, খাওয়া দাওয়া হয়েছে রাতে? আপনার? হ্যাঁ। এখন আবার ঘুমাবেন? পরে। কথা বলতে ভালো লাগছে নীরজ ভাই, আসেন দুটো সুখ দুঃখের গল্প করি। ওপাশ থেকে শরতের কণ্ঠটা কেমন যেন শোনালো। ঘুমান এখন। শুভরাত্রি। প্রিয়কে কিছু বলতে না দিয়ে শরৎ কল কেটে দিল। প্রিয় স্তব্ধ বনে দাঁড়িয়ে রইল। যা, এটা কি হলো? পরপরই শরতের মেসেজ আসে, এভাবে কখনো ঘুম থেকে উঠে আমায় কল দেবেন না। ঘুম ভাঙা চোখ মুখ নিয়ে আমার সামনে আসবেন না প্রিয়। প্রিয় জিজ্ঞেস করলো, আমি নিয়ন্ত্রণ হারাই। প্রথমত আপনি আমার প্রিয় নারী, দ্বিতীয়ত আপনি আমার শখের নারী। প্রিয় কিঞ্চিত লজ্জা পেল, তা প্রকাশ করলো না, বরঞ্চ পাল্টা প্রশ্ন করলো নিজেকে ভীষণ স্বাভাবিক দেখিয়ে। প্রিয় নারী আর শখের নারী দুটো শব্দ আলাদাভাবে মেনশন করলেন কেন? একই না? না ম্যাডাম, ভাবার্থ ভিন্ন। প্রিয় তো অনেকেই হয়, শখের সবাই হতে পারে না। বলতে গেলে শখের সব কিছুই আমাদের প্রিয়, অথচ প্রিয় সব শখের নয়। কিন্তু আপনি দুটোই। প্রিয় পুনরায় কল দিল। শরৎ রিসিভ করে জিজ্ঞেস করলো, আমাকে জ্বালাতে খুব ভালো লাগে আপনার, তাই না? প্রিয় ঠোঁট চেপে হাসে। শরৎ আর কিছু বলল না। সাথে শীতল পাটি বিছিয়ে বসেছিল। এখন এক হাত মাথা নিচে রেখে টুক করে শুয়ে পড়ল। মুগ্ধ হয়ে চেয়ে রইল। প্রিয় নিজেও আকাশের দিকে তাকালো।
জ্যামজটবিহীন একটা রাস্তা, একে অপরের বিপরীতে একটি নির্দিষ্ট সিরিয়াল মেনটেন করে একাধারে অসংখ্য ল্যাম্পপোস্ট। এদিকে ল্যাম্পপোস্টের 3টা নষ্ট হয়েছে বোধহয়, জ্বলছে না। দূরের আলোয় আপছে অন্ধকার, রাস্তাটির অন্ধকার তো পরিষ্কার। আর ঠিক উপরের দিকটায় একটা ভীষণ সুন্দর আঁকা চাঁদ। থমথমে নীরবতায় প্রিয় শরতের শ্বাস প্রশ্বাসের শব্দগুলো উপলব্ধি করতে শুরু করলো। চমকে উঠল তৎক্ষণাৎ, অস্থির ভঙ্গিমায় শরৎকে বলল, শুভরাত্রি। তারপর কল কাটলো। আচমকা কল কাটায় শরৎ কান থেকে ফোন সরিয়ে একবার সামনে নিয়ে এলো, কিছুক্ষণ তাকিয়ে রইল। কল ব্যাক হলো না। পরপর পাশে রেখে টান টান হয়ে শুয়ে হাসতে লাগলো। তারপর প্রিয় আবারও ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে ফেলো, নয়তো বেশি বেশি হতে লাগবে শরতের সাথে। হুমায়ুন আহমেদ স্যার বলেছেন, ভালোবাসার মানুষের খুব বেশি কাছে যেতে নেই। শরতের ভালোবাসা নয়, তবে পছন্দের এবং অত্যাধিক প্রিয় বটে। সাদে প্রিয় হাঁটাহাঁটি করতে লাগলো। অস্থির মন শান্ত হলে রুমে এসে শুয়ে পড়লো। ঘুমানোর আগে আরেকবার ফোন হাতে তুললো। হোয়াটসঅ্যাপে একটা মেসেজ শো হলো। কার কাছ থেকে পালাচ্ছেন ফুল? আমার অনুভূতিকে পছন্দের বেলি ফুল ভেবে ডায়েরির পাতায় সযত্নে ফেলে রাখতে আপনি পারেনি, তবে নিজেরটা, আপনার অনুভূতি আপনায় ক্ষণে ক্ষণে কিছু মিষ্টি ক্ষত দেবে, আপনাকে জানাবে আমাদের গল্পটা কোনো অপ্রেমের গল্প নয়, আমাদের দারুণ একটা প্রেমের গল্প হবে। আপনি প্রস্তুত? সাপ্তাহিক ছুটি। প্রিয় ঘুম থেকে উঠে হাতের কাজগুলো সেরে নিল। তারপর লং একটা শাও নিয়ে সাদা চুড়িদার পরল, ওড়নাটা গলায় ঝুলিয়ে চুলগুলো বিনুনি করলো। এরপর পোহরকে নিয়ে বেরোলো। পোহর ড্রাইভ করছে, পাশে প্রিয় বসে বাইরের দিকে তাকিয়ে আছে। সে পোহরকে জিজ্ঞেস করলো, আয়াত কখন আসবে? পোহর ড্রাইভ করতে করতে বলল, ওকে কলেজ রোড থেকে পিক করতে হবে। আচ্ছা, আর তোর প্রিয় অভিভাবক? কিঞ্চিত হাসলো পোহর। ভাইয়া এসে যাবে সময় মতো। প্রিয় আর কিছু বলল না, মৃদু ভলিউমে গান ছেড়ে দিল। বিনুনি ভেদ করে বেরিয়ে আসা চুলগুলো টুকিটাকি গুছিয়ে নিতে নিতে গাড়ির বাইরের দৃশ্যে দৃষ্টি স্থাপন করলো। প্রিয় যখন সম্পূর্ণভাবে প্রকৃতি বিলাসী মত্ত, এমন সময় তার ফোনে মেসেজ আসে। প্রিয় ফোন স্ক্রিন অন করে নোটিফিকেশন প্যানেলে দেখতে পেল শ্রেয়ানের মেসেজ। হোয়াটসঅ্যাপে কিছু ছবি পাঠিয়েছে। প্রিয় ছবিগুলো ওপেন করলো, দেখতে পেল ওদের পুরনো মুহূর্তে কিছু ক্যাপচার। সবগুলোতেই একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ অবস্থায় লেগে আছে। ছবির গল্পগুলোতেও অত কিছু না হলেও আপাত দৃষ্টিতে দেখতে গেলে লাগবে দুজনের অন্তরঙ্গতা। একটা ছবিতে প্রিয় চোখ বন্ধ করে হাসছে, আর শ্রেয়ান তার কানের নিচে গলার কাছটাই চুমু খাচ্ছে। অন্যটাতে মিরর পিক, বেশ কাছাকাছি অবস্থায়। আরেকটাতে প্রিয় ওর গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে শুয়ে আছে। এরকম কিছু পিক। আবার কিছু ছবিতে প্রিয় হাসছে আর শ্রেয়ান গালে হাত দিয়ে দেখছে। প্রিয় এটা সেটা বলছে, শ্রেয়ান তাতেও কোনোভাবে প্রিয়কে দেখে যাচ্ছে। এই ছবিগুলো ব্যাক ক্যামেরায় তোলা, শ্রেয়ানের কোনো বন্ধু তুলেছিল হয়তো। প্রিয়র বুকে কেমন অদ্ভুত ব্যথা হলো। এসব দিয়ে কি সে প্রমাণ করতে চাইছে? ভেতরটা কেমন তিতকুটে হয়ে এলো। তখন সে শ্রেয়ানের পাঠানো মেসেজটা পড়ল। লেখা আছে, আই এম মিসিং টু ডেজ সোনা। প্রিয় সিটে সপাটে গা এলিয়ে দিয়ে লম্বা শ্বাস টানলো। বিষয়টা পর লক্ষ্য করে দক্ষ হাতে গাড়িটা তৎক্ষণাৎ সাইডে থামিয়ে নিয়ে প্রিয়র দিকে তাকালো। আর ইউ ওকে? প্রিয় মাথা নাড়ে। আমি ওকে। লাগছে না কোনো সমস্যা আপু? প্রিয় যেহেতু বলতে চাইছে না, পর আর জিজ্ঞেস করলো না। পানির বোতলটা নিয়ে প্রিয়র দিকে এগিয়ে দিয়ে বলল, পানি খা। প্রিয় বিনা বাক্যে ব্যয়ে পানির বোতল নিয়ে গটগট করে আধাখানা শেষ করে বোতল ফিরিয়ে দিল। প্রলম্বিত আরও একটা শ্বাস টেনে নিজেকে স্থির করলো। পোর সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল, যেন কিছুই হয়নি এমন একটা মুখের ভাব তার। গোপনে অন্য হাতে দক্ষ হাতে কাকে যেন মেসেজ করলো। মুড অফ হয়ে গেছে ওর। প্রিয় আবার ফোন হাতে নিল, শ্রেয়ানের মেসেজটা পড়ে ফের লিখলো। এসব ছবি এখনো রেখেছো? সঙ্গে সঙ্গে মেসেজ এলো, রাখবো না। না। তুমি কি ভাবছো প্রেয়সী? আমি তোমাকে ব্ল্যাকমেল করবো? ভাবাটা অস্বাভাবিক। শ্রেয়ান হা হা ইমোজি দিল একটা, তারপর লিখলো, আমার করে ধরে রাখতে সর্বোচ্চটা করবো। প্রিয় সিন করে রেখে দিল। এর সাথে কথা বলে এত সুন্দর দিনটা নষ্ট করতে ইচ্ছে করছে না। তারপর ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করলো। শরতের আইডি থেকে আর মেসেজ আসেনি দুদিনে। প্রিয় তার টাইমলাইনে চলে গেল। শরৎ দুদিন আগে পোস্ট করেছিল ব্রিজের ওখান থেকে চাঁদের ছবি। ঠিক চাঁদের নিচে ব্রিজে দাঁড়িয়ে আছে একটা আবছা ছায়ামূর্তি। শরৎ ক্যাপশনে লিখেছে, উজ্জ্বল চাঁদের নিচে আধারিয়া দাঁড়িয়ে আমি চাঁদকে দেখার অবকাশ পাচ্ছি না। আধারিয়াকে কি তবে আমি ব্ল্যাক ফুল নাম দেব?
শতাধিক রিয়্যাক্ট কমেন্ট। প্রিয় চুপটি করে কমেন্ট বক্সে ঢুকে পড়ল। একটা ছেলে কমেন্ট করেছে, বড় ভাই গোপনে বিয়ে করে ফেললেন নাকি? আরেকজন কমেন্ট করেছে, ভাই আপনার ব্ল্যাক হোলকে সামনে আনেন এবার। আর কতকাল আমরা দেবর জাতি ভাবিনা থাকবো? রিধিমা কমেন্ট করেছে। দাদা ভাই তুমি সেরা, তলে তলে বহু দূর। আরও অনেকের অনেক ধরনের কমেন্ট। শরৎ রিপ্লাই দেয়নি, কেবল লাভ রিয়াক্ট মেরে রেখে দিয়েছে। হঠাৎ করে নোটিফিকেশন এলো শরতের নতুন পোস্টের। প্রিয় দেখলো শরৎ একটা স্ট্যাটাস দিয়েছে, জাস্ট একটা শব্দ, কামিনী ফুল। শরৎ সেই পোস্টের কমেন্ট বক্সে নিজে একটা কমেন্ট রেখে গেল। কামিনী ফুল থেকে আজ সুঘ্রাণের বদলে দুঃখ ঘ্রাণ পাচ্ছি, তাই দুঃখ মেটাতে এক মুঠো কামিনী ফুল আমি আপনাকে দিলাম। কখন যে পিওর উদাসী ঠোঁটে এক চিলতে হাসি ধরা দিল সে টেরই পেল না। খেয়াল করলো প্রহর, অদৃশ্য এক মুচকি হাসি প্রহরের ঠোঁটও ধরা পড়ল। পুনরায় গোপনীয়তার সাথে একজনকে মেসেজ করলো, থ্যাঙ্কস ভাই। পিও বেখেয়ালির চিত্রে বাইরে চেয়ে রইল। প্রহর কলেজ রোডে এসে গেছে। রাস্তায় গাড়ি থামিয়ে আয়াতকে কল দিল। আয়াত রিসিভ করতে সময় নিল, কিছু বলল না, ফোন কানে তুলল। প্রহর ব্যাপারটা ধরতে পেরে শুধালো, সাউদা? আয়াত চোখ বুঝে নিল। তার পুরো নাম মেহেরিন আয়াত সাউদা। দাদাজান মেহের বিপি বলে ডাকেন, আর বাকি সব আয়াত। তার সাউদা নামটাকেও তাকে ডাকে না বলে মনের মাঝে তার ভীষণ দুঃখ। এই দুঃখ কাউকে বলতে পারে না সে। তারপর হুট করে একদিন লক্ষ্য করলো পোর তাকে নাম ধরে ডেকেছে। পোর এই অবধি তাকে 8 বার নাম ধরে ডেকেছে, এটা 9ম বার। আর সেই সাউদা নামটাতেই তাকে ডাকে। আস্তে করে ডাকসূচক জবাব দিল আয়াত। কোথায়? বাড়িতে। আসবি না? আসবো। আয়। তুই? তোর বাড়ির নিচে। আয়াত তড়িতে চোখ খোলে। প্রথমে ভেবেছিল পোর নিশ্চয়ই মজা করছে, আসবে না, এমনিতেই বলেছে। কিন্তু আয়াত দৌড়ে গিয়ে বারান্দায় ছুটলো। পোরের গাড়ি দেখতে পেল। পোর জানালার কাজ নামিয়ে দিয়ে বাইরে তাকালো। এরকম জলজলে দৃষ্টিকে আয়াত কখনো উপেক্ষা করতে পারে না। কি যেন হলো তার। অমনি ফোনে কানে রেখে দাঁড়িয়ে পড়ল। পরে ঠোঁট কিঞ্চিত পায়ে প্রসারিত হলো। কল এখনো কাটেনি। কানে রাখা ফোনটির মাধ্যমে আয়াতকে বলল, 2 মিনিটে না এলে তোকে রেখেই চলে যাব। আয়াত এতটাই সম্মোহিত হয়ে আছে যে পোহরের কণ্ঠের রসিকতার আভাস সে পেল না। কথাটাকে ভীষণ সিরিয়াসভাবে নিয়ে বলল, না 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 প্লিজ, এই তো আসছি আমি, একটু ওয়েট প্লিজ প্লিজ। আয়াত দৌড়ে রুমে ছুটল। পোর ফিক করে হেসে ফেল। প্রিয় তখন ওর দিকে তাকালো। ওকে হাসতে দেখে জিজ্ঞেস করলো, পোহর বলল, আয়াত ভেবেছে আমি আসবো না। প্রিয় ভুরকুচকে বলল, তুই কি এর আগেও আসবি বলে আসিসনি? এক্স্যাক্টলি। পোর মিটি মিটি হাসছে। তারপর আবার বলা শুরু করলো, হিমু হুটহাট রূপাকে বলতো নীল শাড়ি পরে সেজেগুজে বারান্দায় গিয়ে দাঁড়াতে। সে কণ্ঠ ভীষণ সিরিয়াস করে বলতো সে আসবে। সে আসতো না। রূপা জানতো সে আসবে না, তবুও খুব যত্ন করে সাজতো। বিষয়টা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লাগে। প্রিয় চোখ রাঙিয়ে বলল, আর তুই এটা হায়াতের সাথে অ্যাপ্লাই করেছিস? পোর হাসি চেপে রেখে বলে, কয়েকবার। প্রথম যেদিন আমি নিজ থেকে বললাম দেখা করব, ওর বাড়ির সামনে আসবো, ও তখন কি খুশি। তারপর সাজগোজ করলো। আমি ফোন অফ করে রেখে দিলাম। ফোন অন করলাম রাত 11টার পর, আর তখনই ওর কল আসে। মেবি টানা কল দিয়ে যাচ্ছিল। খুব অভিমান করেছিল আর অনেক অভিযোগ। আমি চুপ হয়ে শুনে গেছি। এরপর আবারও এরকম করেছি। সেদিনও অভিমানে গাল ফুলিয়েছিল, অভিযোগ করেছিল। চতুর্থবার অভিমানও করেনি, অভিযোগও না, তবে সেজেছিল। 7ম থেকে বিশ্বাস করা বন্ধ করেছে, তবুও বারবার সেজেছে। সে যে অনেক অনেক ছবি তুলে আমার ইনবক্স ভর্তি করে ফেলেছে। তাই আজকে ওর ধারণা ছিল আমি আসবো না, আর আমি এসে কি দারুণ ভাবি না চমকে দিলাম। প্রিয় দৃঢ়তা নিয়ে পোহরকে বলল, ভাই শোন, একটা কথা বলি। যেই কাজটা তুই করেছিস সেটা হয়তো আপাত দৃষ্টিতে দেখা গেলে ভীষণ ইন্টারেস্টিং একটা ব্যাপার, কিন্তু তুই মন ভেঙেছিস একাধিকবার। যে মেয়েটা তোকে এতটা ভালোবাসে সেই মেয়েটার মন এইভাবে ভাঙিস না। আর পোর প্রিয়র হাতটা ধরে পড়ল, ওকে আমি সহস্রবার কষ্ট দেব, তারপর জানাবো সুখ কত সুন্দর। সববারই যদি সুখ দিয়ে যাই, ও এর মূল্য বুঝবে না, সঠিকভাবে উপলব্ধি করতে পারবে না। ওর এক্সপেকটেশন আরও বেড়ে যাবে। এক্সপেকটেশন জিনিসটা মারাত্মক আছে। আমি চাই না এমন কিছু হোক। প্রিয় এমনভাবে তাকালো যেন দারুণ কিছু শুনেছে। পুরুষ মানুষের দুটো চমৎকার ক্ষমতা আছে। প্রথমত নারীকে সম্মোহন করার, দ্বিতীয়ত তাকে কষ্ট দেওয়ার। আয়াত এলো তখন, আগে থেকেই তৈরি হয়েছিল। এসে পেছনে চিটে বসে প্রিয়কে বলল, আরে আপু কেমন আছো? ভালো, তুমি?
ভালো। এই প্রহরটা আমাকে জানায়নি তুমিও আসবে। প্রিয় প্রহরের বাহুতে মেরে পড়ল। ওকে উঠতে বসতে মারা উচিত আয়াত। নেহায়াতি তুমি ভীষণ লক্ষ্মীমন্ত একটা মেয়ে, নাহলে এই হারামিটাকে চলার কে করে? প্রহর কেসে উঠল। এক মেকি হাসছে প্রিয়র কথা শুনে। ব্যাপারটা কি ফানি? সে আর লক্ষ্মীমন্ত? প্রিয় বিশ্লেষণ খুঁজে পেল না আর। রেস্টুরেন্টে পৌঁছাতে তখন ঘড়িতে বাজে 2:30 এদিক ওদিক। আর জানালা ঘেঁষে চেয়ারে বসলো। বিপরীতে মুখোমুখি প্রহর, আয়াতের পাশে প্রিয় বসেছে। শরৎ এলে ওকেও প্রহরের পাশে প্রিয়র মুখোমুখি বসতে হবে। বিষয়টা ভেবে প্রিয়র কেমন অদ্ভুত অনুভূত হলো। প্রহর শরৎকে কল দিল। রিসিভ হতেই স্পিকারে দিয়ে জিজ্ঞেস করলো, ভাইয়া কোথায়? শরতের গম্ভীর গলার আওয়াজ পাওয়া যায়। অন দ্য ওয়ে। আর কতক্ষণ লাগবে আসতে? 3 মিনিটস। গুনে গুনে 3 মিনিটের মাথায় শরৎ ভেতরে প্রবেশ করলো। এদিক ওদিক না তাকিয়ে সোজা প্রিয়দের টেবিলের দিকে হাঁটা দিল। প্রিয় লক্ষ্য করলো শরতের পরনে সাদা শার্টের উপরে নেভি ব্লু ব্লেজার, বাহাতে ওয়াচ, চুলগুলো বেশ দারুণভাবে সেট করা, চোখে মাইনাস পাওয়ারের গ্লাস, ভাবলেশীন মুখটায় হাসি নেই। শরৎকে দেখে প্রহর উঠে দাঁড়ালো। 2 কদম এগিয়ে গিয়ে শরতের সাথে হ্যান্ডশেক করে একবার আলতো হাতে একে অপরকে জড়িয়ে ধরলো। শরৎ জিজ্ঞেস করলো, অ্যাম আই টু লেট? নোপ। একটা মিটিংয়ে আটকে গিয়েছিলাম অ্যাকচুয়ালি। এরই মাঝে শরৎ একবারও প্রিয়র দিকে তাকায়নি। প্রহর নিজের জায়গায় বসে পড়ল। শরৎ সোজা এসে প্রিয়র মুখোমুখি রাখা ফাঁকা চেয়ারটিতে বসে পড়ল। আর ঠিক তখনই প্রিয়র দিকে তাকালো। প্রিয় সেই কখন থেকে শরতের দিকে তাকিয়ে আছে, চোখ ফেরানোর নাম নেই। শরৎ সামান্য কেসে মনোযোগ আকর্ষণ করলো। প্রিয় থতমত খেয়ে এদিক ওদিক তাকালো। শরৎ ওকে আরো খানিকটা অপ্রস্তুত করে দিতে বলে উঠল, কেমন আছেন ম্যাডাম? লং টাইম নো সি। যা কি বলে এইসব? কাল দিন আগে না গোটা এক সন্ধে কাটালো, গোটা রাত বক বক করলো। প্রিয় বিড়বিড় করে বলল, ছাই। শরৎ শুনতে পেল আর জোরে সোরে বলে উঠল, কি ভালো নেই? ছাই আছেন? প্রিয় আওয়াজ উঁচুতে তুলে বলল, না, আপনার মাথা আছি, ব্যাঙের ছাতা। পোর আর আয়াত ওদের দিকে অবুঝের মতো তাকিয়ে রইল। শরৎ প্রিয়র রাগকে আরো দুধাপ বাড়িয়ে দিতে গা কাঁপিয়ে হেসে উঠল তখন। সূর্য, আপনি এত তেরামো কেন করছেন নীরজ ভাই? নীরজ দুকাত উঁচিয়ে শুধালো, কই? উফ। প্রিয় অতিষ্ঠ আর কিছু বলল না। শরৎ আরও ওকে জ্বালালো না। ওয়েটার এলে ওরা খাবার অর্ডার দিয়ে ফেলে। এর ফাঁকে প্রিয়র ফোনে মেসেজ আসে। প্রিয় দেখতে পায় ওটা শরতের মেসেজ। সাদা পড়েছেন কেন প্রিয়? প্রিয় চোখ তুলে শরৎকে বড় স্বাভাবিকভাবে বসে থাকতে দেখে দাঁত কিরমির করে লিখল, আমার ইচ্ছে। আমিও হোয়াইট। ডোন্ট ইউ নোটিস দ্যাট কাপল লাগছে? প্রিয় খেয়াল করলো, আসলেই লাগছে। প্রিয়র চুড়িদারটা সাদা রঙের, ওনাটা নেভি ব্লু। ইস, কি বাজে ব্যাপার। প্রিয় অপ্রস্তুত বোধ করতে লাগলো। শরৎ ফের মেসেজ করলো, মন্দ হলো না, বিষয়টা সুন্দর। কচু সুন্দর। লাঞ্চে কচু খাবেন? অর্ডার দেব? আপনার মাথা খেতে ইচ্ছুক আমি, প্লিজ অর্ডার করুন। ওটা তো সারাক্ষণই খাচ্ছেন। ট্রাই সামথিং নিউ। ছাই। ছাই দিয়ে কচু খাবেন? না, ছাই দিয়ে মাথা খাবো। এত মাথা খেতে হয় না, আসেন ভাত খাই। না, মজা নেই লাইফে। জুনেদ, কি? মজ্জা। প্রিয় ভাবলো না, লিখে ফেলো, ব্যাডলি নিড। ওকে ম্যাডাম, আজকের দিনটা তবে আপনার। প্রিয় আর কিছু বলার আগেই শরৎ বলল, ওয়েট, আসছি বলে ওখান থেকে সরে এলো। রেস্টুরেন্টের পাশের ফ্লোর থেকে সিলিং অবধি কাছে গ্লাস। শরৎ যে গ্লাসে স্লাইড করে করিডোরে চলে এলো। ওখানটায় রেলিং দিয়ে ছোট ছোট টবে বিভিন্ন রঙিন ফুল ঝুলিয়ে রাখা। শরৎ পকেট থেকে ফোন বের করে দক্ষ হাতে একটা নম্বরে মেসেজ পাঠালো, মিস্টার তায়েফকে বলে দেবেন আজ সন্ধ্যার মিটিংটা ডিলে হবে, নেক্সট ডেট জানিয়ে দেব। তারপর মেয়েটকে কল দিয়ে দিল, বলল, খালা, আজ রাতে কিছু বানানো লাগবে না, আমার ফিরতে দেরি হবে। আর সবশেষে গিয়ে কল দিল নাহারাকে। কল রিসিভ করতে সালাম দিল শরৎ। নাহারা সালামের জবাব দিয়ে বলল, ভালো আছো বাবা? হ্যাঁ আন্টি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় আর প্রহর আজকে আমার সাথে ঘুরতে এসেছে, জানেন? হ্যাঁ, প্রহর বলছিল তোমার একসাথে না। জি আন্টি। আচ্ছা, কল দিলে যে কিছু বলার ছিল? মনে তো হচ্ছে কিছু বলতে চাইছো। জি, বিশেষ কিছু নয়, আসলে ওদের ফিরতে আজ একটু দেরি হবে, এটা জানাতেই কল দিলাম। ওরা বড় হয়েছে তো বাবা, ঘুরতে গিয়েছে। এখন কি আর আগের মতন বলতে পারি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে? শরৎ হাসলো, আপনি ভীষণ সুইট আন্টি। তুমিও শুরু করলে? ছেলে মেয়ে দুটোই তো এই কথা ডেইলি উঠতে বসতে বলে।
হ্যাঁ, সত্য কথা দিনে 14 বার বলা যায়। পাগল ছেলে। শরৎ হেসে ফেল। নাহারা বলল, আচ্ছা, এনজয় দ্য ডে। থ্যাংক ইউ। কল কেটে নিশ্চিন্ত হয়ে শরৎ ব্যাক করলো। প্রিয়র দিকে তাকে মুচকি হেসে নিজের ফোনের দিকে নজর দিল। মেসেজে টাইপ করলো, একত্রে অনুভূতি চেনার যাত্রায় সর্বপ্রথম আমি আপনাকে স্ট্রিট লাইটের ধারে চা খাইয়েছি। আজ বরঞ্চ অন্য কিছু করি। বি রেডি। প্রিয় মেসেজটা পেতেই ভুরকুটি করে ফেলো। শুধালো, কি করতে চাইছেন নীরজ ভাই? আপনাকে আমার, যদি আমাকে আপনার করতে না দিই? তবে নিজেকে আপনার করে দেব। প্রিয়র বলার মতো কিছু পেল না। কিছুক্ষণের মাঝে ওয়েটার এসে খাবার সার্ভ করলে তারা খাওয়ায় মনোযোগ দেয়। শরৎ বারে বারে আর চোখে প্রিয়কে লক্ষ্য করে যাচ্ছে। বিষয়টা ধরতে পেয়ে প্রিয়র খাওয়া বন্ধ। প্রিয় অবস্থ হয়ে এদিক ওদিক তাকাচ্ছে, প্রহরকে দেখছে। পর আপন মনে খেয়ে যাচ্ছে। ওদিকে খাওয়া ভুলে আজ সোজাসুজিভাবে প্রহরের দিকে তাকিয়ে আছে। দেখতে পেয়ে প্রিয় বিষম খেলো। শরৎ পানির গ্লাসটা এগিয়ে দিল। প্রিয় পানি খেয়ে ওর দিকে তাকালো। শরৎ বাঁকাভাবে হেসে নিজের প্লেটে নজর দিল। খাওয়ার পালা শেষ হতেই প্রহর বলল, ভাইয়া আয়াত বলেছিল ওর সাথে একটু বেরোতে হবে। তুমি কি আপুর সাথে থাকবে, কিংবা বাসায় ড্রপ করে দিয়ে আসতে পারবে? প্রশস্ত হেসে শরৎ বলল। শিওর। আর তখনই বলে উঠল, আমি কখন বেরোতে বললাম? আদের কথা শেষ করতে দিল না প্রহর। চল আমরা বের হই। ভাইয়া আপু থাকো তোমরা। শেষ বাক্যটা শরৎ ও প্রিয়কে উদ্দেশ্য করে বলল। প্রহর ওদিক দিয়ে আয়তার হাত ধরে বের হওয়ার তাড়া দিল। আয়াত কিছু বলল না আর। বের হয়ে গেটের সামনে গিয়ে বলল, এই বলদা কই রে? আমি কখন তোকে বললাম বাইরে যাব? প্রহর ঠোঁট চেপে কোচকানো কপাল এদিক ওদিক তাকালো। তারপর বলল, এত প্রশ্ন করতে নেই। কোথাও ঘুরবি আমার সাথে? কেন প্রশ্ন করব না? তুই কি চাস না আমার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে? আয়াত থতমত খেয়ে গেল। আমতা আমতা করতে লাগলো। প্রহর হেসে বলল, চল। কোথায় যাবি? রবীন্দ্র সরোবরে। প্রহর আর আয়াত চলে গেলে প্রিয় কুঞ্চিত চোখে শরৎকে দেখে বলল, এটা কি হলো নীরজ ভাই? শরৎ বিল পে করে উঠে দাঁড়ালো। সামান্য কেসে বলল, ট্রিক্স। বুঝিয়ে বলুন। কেন, আপনি কচি খুকি, বোঝেন না? এই নীরজ ভাই, এই মুখ সামলান। না হয় কি করবেন প্রিয়? ছাই। ছাই দিয়ে মুখ খাবেন? ওয়াও, টু মাচ সুশীল। প্রিয় মুখ ফিরিয়ে নিল। সৎ মিটিমিটি হেসে যাচ্ছে। রেস্টুরেন্ট থেকে বেরোনোর পর প্রিয় দেখতে পেল আজ সৎ বাইক আনেনি, কার এনেছে। সৎ ফ্রন্ট সিটের ডোর খুলে ভেতরেই প্রিয়কে উঠতে বসতে বলল। প্রিয় বসতে বসতে জিজ্ঞেস করলো, বাইক আনেননি কেন? সৎ উল্টো দিক গিয়ে ড্রাইভিং সিটে বসতে বসতে বলে, সন্ধ্যায় একটা মিটিংয়ের জন্য গাজীপুর যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম ড্রাইভার সহ বের হই, গাড়িতে কিছুক্ষণ রেস্ট নেওয়া যাবে। প্রিয় মিররে নিজেকে দেখে বলল, ড্রাইভার কই? আপাতত তার ছুটি দিয়েছি, তবে আপনার জন্য ড্রাইভার রূপে স্বয়ং আমি নিজেই আছি। সৎ লুকিং গ্লাসটা ঠিক করলো। এখন তার কাছ থেকে প্রিয়কে দেখা যাচ্ছে। আর প্রিয় তাকালে দুজনের চোখাচোখি হচ্ছে। প্রিয় কেসে উঠল, জিজ্ঞেস করলো, আমাকে বাসায় ড্রপ করে দেবেন? জি না। কেন না? রাত হবে। এই না, মা টেনশন করবে। পারমিশন নেওয়া আছে। প্রিয় কপাল কুচকে জিজ্ঞেস করলো, কখন নিলেন? কোনো এক সময়। উফ। হালকা ভলিউমে সফট গান ছাড়ুন, আরামসে বসুন। প্রিয় গান ছেড়ে গা এলিয়ে বসলো। সৎ টাইপ করতে করতে বলল, আপনাকে শুনতে ইচ্ছা করছে, কথা বলুন। কি বলবো? যা ইচ্ছে। প্রিয় কিছু বলছে না। সে ভাবছে ঠিক কি বলবে। প্রিয়র ভাবুক চেহারা দেখে সৎ মজা উড়িয়ে জিজ্ঞেস করলো, কবিতা পারেন? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। পারেন? এটাই শোনান। নীরজ ভাই। প্রিয়র হুট করে চিলে ওঠাতে শরৎ হেসে ফেলে বলল, এভাবে তো আপনার মা আমাকে ছেলে, আপনার ভাই আমাকে বড় ভাই বানিয়ে ফেলেছে। এখন না আপনিও কি কিছু মিছু বানাতে চাইছেন? প্রিয় মুখ ঘুরিয়ে নিয়ে বলল, না, আমার আপনার মতো ভাইয়ের প্রয়োজন নেই। তো আমার মতো কিসের প্রয়োজন? নিড আ বেটার হাফ। নিড নাথিং। প্রিয় গাল ফুলিয়ে বসলো। শরৎ তখন হাঁটতে ঝিলে চলে এসছে। লো স্পিডে গাড়ি চালাচ্ছে। এক হাত স্টিয়ারিংয়ে, অন্য হাত ফোনে আনলক করে নোটপ্যাড বের করে প্রিয়র হাতে তুলে বলল, এই কবিতাটা আবৃত্তি করুন, আপনার ভয়েসে ভীষণ শুনতে ইচ্ছে করছে। প্রিয় নরম হলো। শরতের ফোনটা নিজের হাতে তুলে নিল। আকাশে শীতল সমীর, গোধূলির নরম আলোয় প্রিয় একবার রাস্তার বাইরে তাকালো, ফের ফোনের দিকে দৃষ্টি স্থির করে পড়তে শুরু করলো। এই শহরের অলিতে গলিতে অসংখ্য হাহাকারের গল্প আছে। সন্ধ্যা নামলেই স্ট্রিট লাইটের সাথে তা জ্বলে ওঠে। ওরা আকাশ দেখে, ওরা উল্লাস দেখে,
ওরা সুখ দেখে, ওরা যন্ত্রণা দেখে, ওরা হেসে খেলে রিকশায় ঘুরতে থাকা কপোতিদের চোখে তৃপ্তি দেখে, ওরা পথের ধারে বসে এক যুবকের বিচ্ছেদের নীরব অভিযোগ দেখে, ওরা ও বাড়ির বারান্দায় গভীর রাত অবধি এক মেয়েকে ফোন কানে গুজে কখনো হা হা হি হি করতে তো কখনো আবার লজ্জায় নুয়ে পড়তেও দেখে, ওরা এক মেয়েকে নিশ্চুপতায় অশ্রু বাহাতে দেখে, ওরা বন্ধুদের মাঝে সবচেয়ে বেশি লাজুক বাধ্য পড়াকো ছেলেটার ঠোঁট হতে বের হওয়া নিকোটিনের ধোঁয়াও দেখে, ওরা অসম্ভব চঞ্চল ছেলেটিকে রাত করে চুপ হয়ে যেতে দেখে, ওরা বিশ্বাস ভাঙতে দেখে, ওরা সবসময় ভুল মানুষের প্রতি ভালোবাসা দেখে, আড়ালে নিঃসঙ্গতায় কাউকে গুমড়ে কাঁদতে দেখে, ওরা আরো অনেক কিছুই দেখে। এই শহরে স্ট্রিট লাইট অসংখ্য গল্প জানে, ওরা দীর্ঘশ্বাস জানে, ওরা সাক্ষী। অতপর হুট করে পিওর গলায় কাঠিন্য চলে এলো, হিম হয়ে এলো দৃষ্টি, চকিতে তাকালো শরতের দিকে। ওর আবৃত্তি শেষ হতেই অন্যদিকে তাকিয়ে শরৎ বলল, ওরা আপনার গল্পটাও জানে। পিও প্রশ্ন করলো, আর আপনার? আমার কি? শরৎ হাসে। পিও সূক্ষ্ম নজরে ওকে দেখে শুধায়, আপনি ভালো আছেন নীরজ ভাই? শরৎ পাল্টা প্রশ্ন করে, আপনি ভালো আছেন প্রিয়? পিও জবাব না দিয়ে জল জলে চোখে তাকিয়ে রইল, অতপর সামান্য হাসলো। একইভাবে শরৎ হেসে পড়ল। আমিও। পিও কপাল কুঁচকে ফেলো হাসতে হাসতে, এক আকাশ সমান অনিশ্চয়তার সাথে শুধালো, আপনারও কোনো এক্সমেক্স অথবা টক্সিক কোনো মোমেন্টাম ছিল নাকি? আপনারই ছিল। আমারটা তো ছিলই, এখনো পিছে দৌড়াচ্ছে, এজন্য আমি উঠতে বসতে সেন্টি খাই। বাট ওয়াই ইউ? কারণ আমার মানুষটার কষ্ট আমি তার থেকে বেশি উপলব্ধি করতে গিয়ে হাড় কাঁপানো কষ্টে দুমড়ে যাই। ভেতর থেকে পিও কেঁপে উঠল। শরৎ কিছু বলল না, সোজা তাকিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। অনেকটা সময় নিস্তব্ধতার নামে লিখে দেওয়ার পর পিও কেসে উঠল। শরৎ আড়ালে হাসে। বলুন, কি বলবেন? নার্ভাস হচ্ছেন কেন? আমরাই তো। পিও নিজেকে স্বাভাবিক করে বলল, আপনি সব কিছুতেই মাত্রাতিরিক্ত করা শুরু করছেন নীরজ ভাই। আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, এর বেশি কিছু আই গেস পসিবল না। আপনার এইসব কথা, এইসব ব্যবহারে আমি ভীষণ অপ্রস্তুত হই, আমার খারাপ লাগে। শরৎ গাড়িটা একটা ফুচকার স্টলের সামনে পার্ক করলো, তারপর নিজের সিট বেল্ট খুলে পিওর দিকে ঘুরে শান্ত হয়ে বসে পড়ল। ফার্স্ট অফ অল, আমাদের মধ্যে কি আছে আমার চেয়ে বেশি আপনি ভালো জানেন। আমাদের মধ্যে একটা ভালো বন্ডিং আছে, আর এর চেয়ে উপরে কিছু একটা আছে। প্রিয়, সেটা না বোঝার মতো অবুঝ আপনি নন। অ্যান্ড সেকেন্ডলি, আপনি মানুন বা না মানুন, আমি মানি আপনি আমার মানুষ। আর পিও শুধালো, আর শরৎ পিওর চোখে চোখ স্থির রেখে বলল, আর নিজের মানুষকে স্পেশাল ফিল করানোর জন্য আই ক্যান ডু দ্য ওয়ার্স্ট ক্রাইম এভার। ট্রাস্ট মি, প্রসঙ্গ যখন আপনার মুখের এক চিলতে হাসির, আমি মানুষ খুন করতেও রাজি। পিও অকপটে বলে ফেল, শ্রেয়ানকে খুন করতে পারবেন? ঠিক করে হেসে ফেল শরৎ। এতদিনে অবশ্যই করে ফেলতাম, যদি না ওর মৃত্যু আপনার মনে বিন্দুমাত্র মন কেমনের উৎস তৈরি করত। প্রিয়, আপনি অস্বীকার করতে পারেন না আপনার হোল লাইফকে নরক ঠেলে আপনি সেই একটি মানুষকে এক জন্মের সব ভালোবাসা একযোগে দিয়ে গিয়েছিলেন। পিও অস্বীকার করার সামর্থ্য রাখে না, লম্ব করে একটা শ্বাস টেনে সেই কথার রেশ ধরেই বলে, আপনার কথাটা লক্ষ্য করুন, সেই একটা মানুষকে এক জন্মের সব ভালোবাসা একযোগে দিয়ে গিয়েছি। আপনাকে দেওয়ার মতো আর কিছুই বাকি নেই নীরজ ভাই। পিওর আওয়াজ অত্যন্ত মলিন। শরৎ মুচকি হেসে বলল, ছিয়েছি আমি ভালোবাসা। পিওর অস্থিরতায় শরৎ বলে ওঠে, ধারণা আমার একার অনুভূতি দুজনের জন্য এনাফ। আপনি যেভাবে আমার থেকে দূরত্ব বাড়াতে পারেননি, সেভাবে আমি কাছে আসাতেও এক চুলও নড়বেন না। আমি এগোচ্ছি, আমাকে এগোতে দিন। আপনি পেছাতে পারছেন না, স্থির দাঁড়িয়ে থাকুন। শরৎ পিওর থেকে আর কিছু না শুনেই উঠে পড়ল। এপাশে ডোর খুলে পিওকে বেরোতে বলে জানালো, ফুচকা খাবেন প্রিয়? শুনেছি মেয়েরা পৃথিবীর সবচেয়ে সুদর্শন প্রেমিক পুরুষকে রিজেক্ট করতে পারলেও ফুচকাকে পারে না। পিও মুচকি হাসলো। ফুচকাতে তার মাত্র অতিরিক্ত লোভ। সে বিকেলে তারা পুরো ঢাকার প্রায় সব ফেমাস প্লেসগুলোর স্ট্রিট ফুড ট্রাই করলো। সন্ধ্যের শহরের রিক্সা নিয়ে ঘুরলো। রাত করে ফুটপাথ ধরে স্ট্রিট লাইটের আলোয় অনেকটা পথ হাঁটলো। পিও আজ বাধা দেয়নি, উল্টো নিজেও মন খুলে ঘুরে ফিরে কাটিয়েছে। ফেরার পথে শরৎ অনেকটা সময় পিওর হাসি মুখটার দিকে তাকিয়েছিল। তার কাছে মনে হয়েছে সে অনন্য কিছু দেখেছে। পৃথিবীটা কতটা সুন্দর। পিওকে বাড়ি পৌঁছে একবার বলেছিল, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল, শুনুন,
দিন কেমন কাটলো? প্রিয় হেসে বলেছিল। অসম্ভব সুন্দর। শরৎ বিমুগ্ধ চোখে প্রিয়র গালের টোল আর থুতনির ভাঁজ দেখে যায়। সুহাসিনী সে। শরৎ মুগ্ধতা দু চোখে স্থির রেখে বলল, আমাকে একবেলা পেয়ে এই দিনটা অসম্ভব সুন্দর। এক জনমের জন্য পেলে কি হবে ভেবেছেন? প্রিয়কে অপ্রস্তুত করে দিয়ে শরৎ গা দুলিয়ে হেসে ফেলে। রাস্তার মাঝে শরতের হাসি যান্ত্রিক কোলাহলের জন্য ফিকে হয়ে পড়েনি, বরঞ্চ আরও আকর্ষণীয় ঠেকেছিল। নিষিদ্ধ ও আকর্ষণীয় যেন পরস্পর সমানুপাতিক সম্পর্কে আবদ্ধ। আর পিছে না ঘুরে সোজা বাসে ঢুকে পড়ে। ফর্সাকাল দুটো লাল টকটকে হয়ে আছে। শরৎ চালাক খুব, অনেক কিছু ধরে ফেলবে। এভাবে শরতের অসম্ভব ভালোবাসার কাশফুল হয়ে কয়েকটা মাস কেটে গেল। প্রিয় আর শরতের মাঝের সম্পর্ক সেই আগের মতোই ঝুলন্ত আছে। প্রিয় এগোয়নি আর, নিজের মতো দাঁড়িয়ে আছে। শরৎ কদম কদম এগোতে এগোতে প্রিয়র খুব কাছে এখন। প্রিয় মুখ ফেরাতে পারে না। ওদের প্রতিদিন দেখা সাক্ষাৎ হয় না, নিয়ম করে রোজ কথা হয় না। এই তো প্রিয়র অবসরে কল্পপুরুষের দেখা না দিলে সে টুক করে শরৎকে একটা মেসেজ পাঠিয়ে বসে। নীরজ ভাই অনলাইনে আছেন? আসেন একটু কথা বলি, সিরিয়াস কথা কিন্তু। এই বলে শুরু করে দুনিয়ার যত আজাইরা কথা বলা যায়। প্রিয় ঘন্টা খানেক ভরে বলে যায়। শরৎ তখন ভীষণ চমৎকার রকমের শ্রোতা হয়ে সব শোনে। প্রিয়র কথা শেষ হলে মিষ্টি হেসে বলে, এভাবে হুটহাট আমার দিনগুলোকে সুন্দর বানানোর জন্য আপনাকে শত কোটি ফুলের ভালোবাসা। প্রিয় কল কেটে দেয় ঠিক তখনই। শরৎ আর কল ব্যাক করে না, নিজ থেকে মেসেজও দেয় না। 2 দিন 3 দিন 7 দিন 15 দিন পর হলো প্রিয় নিজ থেকে আবার আরেকটা মেসেজ করবে, কল দেবে, ঘন্টাখানেক বক বক করবে। এটা নিয়ম। শরৎ নিয়ম মেনে চলে। প্রিয় নিয়ম পালনের জন্য উৎসুক থাকে। আজ সন্ধ্যায় প্রিয় যখন একটা নন একাডেমির বই পড়ছিল, তখন হুট করেই মনে পড়লো স্ট্যান্ডকে দেওয়া 6টি মাসের মধ্যে আজই শেষ দিন। সে তড়িঘড়ি করে ক্যালেন্ডার দেখলো। এই তো মার্ক করা, হ্যাঁ আজই। খুশিতে প্রিয়র ভেতরটা হালকা হয়ে এলো। স্ট্যান্ডের সাথে দূরত্ব খুব বেড়েছে। এ কথা বলতে চাইলেও প্রিয় আগ্রহ পায় না। তার চেয়েও বেশি অনাগ্রহের সৃষ্টি হয়েছে কয়দিন আগে স্ট্যান্ডকে পানশিতে আরেকটা মেয়ের সাথে বসে থাকতে দেখে। দীর্ঘশ্বাস ফেলে সে ফোন হাতে তুলো, সুইচ অফ করে রেখেছিল। সুইচ অন করতেই স্ট্যান্ডের অগণিত কলের নোটিফিকেশন আসতে লাগলো। মেসেজ আসছে, কল আসছে। প্রিয় ধীর স্থে কল ব্যাক করলো। ওপাশ থেকে স্ট্যান্ড যেন ফোন হাতেই বসেছিল, সঙ্গে সঙ্গে রিসিভ করে বলল, ফোন অফ কেন বেবি? ডোন্ট ইউ নো কতটা মিস করি তোমায়? প্রিয় ইজি চেয়ারে কার এলিয়ে দিয়ে বসে পড়লো। হ্যাঁ বলো। কি করছো? বিশেষ কিছু নয়। প্রিয়সে মিট করবে? না। কেন? এমনি। সব সময় এরকম করো কেন? দেখা করতে বলেছে, ইউ শুড লিসন। তা না করে যা ইচ্ছে করছো। প্রিয় কিছু বলল না। স্যার একাধারে অনেক কিছু বলতে লাগলো। প্রিয় হুট করে জিজ্ঞেস করলো, লাস্ট কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়িয়েছিলে কবে? স্যার অবাক হয়ে থেমে গেল। কিছুক্ষণ চুপ থেকে শান্ত কণ্ঠে বলে উঠল, বছর 2 আগে। এরপর কথা হচ্ছে অনেকের সাথে, সেইভাবে জড়াতে পারিনি। এই ইন্টেনশনে লাস্ট কবে কোনো মেয়ের সাথে কথা বলেছো? অকপটে স্যার বলে ফেলো, 1.5 বছর আগে। And I hate liars. কথাটি বলে প্রিয় হাসলো। স্যার টের পেল প্রিয় তার মিথ্যে ধরে ফেলেছে। প্রিয় তো কদিন আগে একটা ক্যাফেতে স্যারকে অন্য এক মেয়ের হাত ধরে বসে থাকতে দেখেছিল। বোকা প্রিয়, সে কিনা সুযোগ দিতে চেয়েছিল। নিজের বোকা মতেই আরও একচোট হাসলো। খানিকটা ভোরকে স্যার বলল, ভুল বলছো না, লেট মি এক্সপ্লেন। ফটফট প্রিয় বলে ফেলল, তোমার 6 মাস শেষ। I realize I have feel nothing for you. প্রিয়সে লিসন। And it's up. কল কেটে দিল প্রিয়। অতপর সবখান থেকে বলক স্যার আবার জ্বালাতে আসবে এই বিষয়ে শতভাগ নিশ্চিত প্রিয়। কিন্তু এবার ভুল করবে না, এবার আর সুযোগ দেবে না। অযথা কাজ, সুযোগ দিয়েই বা কী লাভ। ঠিক তার ঘন্টাখানিক পর প্রিয়র বাসার সামনে স্ট্যান্ড এলো। নিচে দাঁড়িয়ে প্রিয়র নাম ধরে খুব জোরে ডাকাডাকি শুরু করলে প্রিয় আর রুমে বসে থাকতে পারে না। এগিয়ে যায় বারান্দায়। দেখতে পায় আশেপাশে বাড়ির মানুষেরা কেমন কৌতূহল নিয়ে জানালা বারান্দায় মুখ উঁচিয়ে তাকিয়ে আছে। প্রিয় ফট করে বারান্দার গ্লাস লাগিয়ে দেয়, এরপর পর্দা টেনে দেয়। আওয়াজ শুনে নাহারা আর পোহর দৌড়ে প্রিয়র রুমে আসে। নাহারা অস্থির হয়ে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে প্রিয়? ও এখানে কি করে? প্রিয় নাহারার দিকে নরম চোখে তাকায়, পরপর দৃষ্টি শক্ত করে পোহরের দিকে তাকিয়ে বলে, এক্ষুনি পুলিশে কল দে।
রাতটা থানায় কাটানোর পর পরের দিনই বেরোনোর ব্যবস্থা হয়ে যায় শ্রেয়ানের। ভোর করে পুলিশ স্টেশনে আসেন আনোয়ার রহমান। ছেলেকে ছাড়ানোর সব কাজ সম্পূর্ণ করে একবার শ্রেয়ানের দিকে তাকান। শ্রেয়ান ভীষণ সাদামাটাভাবে বসে বসে এদিক ওদিক দেখছিল, যেন কিছুই হয়নি। দিনটা অন্যান্য দিনের মতোই। বাবাকে আসতে দেখো স্বাভাবিক রইল। মুচকি হেসে পড়ল। ভালো আছেন বাবা? ছেলের এমন অবস্থা দেখে সঙ্গে সঙ্গেই জিভের সাথে তালুর ক্ষণসন্ধির দরুণ উচ্চারণে মুখ ফিরিয়ে নিলেন। এমন বেয়াদব অশুভ একটা ছেলে তার। ভাবতেই লজ্জা পান নিজের ওপর। টুকিটাকে কাজ সেরে নিতে লাগেন। স্যান জানতো তিনি আসবেন, আর এই ভোরই চলে আসবেন। ফর্মালিটি শেষ দিয়ে আনোয়ার সাহেব আর পিছে তাকালেন না। দাম্ভিক পায়ে হেঁটে স্টেশনের বাইরে পার্ক করা গাড়িতে গিয়ে বসে পড়লেন। স্যান খুবই শান্ত ভঙ্গিমায় এক পা দু পা করে বেরোতে লাগলো। সময় নিয়ে গাড়ির কাছে এলো। এরপর ব্যাকসিটে বাবার পাশে বসে পড়ল। ড্রাইভার নাহিদ গাড়ি স্টার্ট দিল। মিনিটের মধ্যে এরিয়াটা ছেড়ে এলে আনোয়ার সাহেব সোজা শ্রানকে শুধালেন। মেয়ের নাম? শ্রান হামি তুলে মাথা চুলকালো। এককাল হেসে পড়ল। প্রিয়শ্রী। পরিচয়? ভার্সিটিতে আমার জুনিয়র ছিল। কয় বছরের সম্পর্ক? গত মাসে 6 বছর হলো। কিসে পড়ে এখন? মাস্টার্সের এক্সাম দিল গত মাসে। কমপ্লেইন এসেছে তুমি নেশা করে তার বাড়ির সামনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করেছো। করেছে? কমপ্লেইন তার ফ্যামিলি মেম্বার করেছে? না। মেয়ে নিজেই? হ্যাঁ। কেন? কারণ কাল ব্রেকআপ হয়ে গেছে। বড় একটা শ্বাস টেনে আনোয়ার সাহেব শ্রানকে বললেন। ব্রেকআপের কারণ? বোকা মেয়ে চালাক হয়ে উঠেছে বাবা। এর চেয়ে বড় কারণ খুঁজে পেলাম না। তুমি নির্দোষ? আমার চোখে সবসময় আমি নির্দোষ। সেই মেয়েটির চোখে? আমি দোষ করতে করতে সীমা অতিক্রম করেছে। আমি নারীকে অবসর রেখেছি। আমি একাধিকের সাথে মন বিনিময় করেছে। এসব তার অজানা নয়। তবে ছেলেটা যে 6 বছর একটা মেয়ের সাথে সম্পর্কে ছিল, এ যেন অষ্টম আশ্চর্য। ধাঁধে পড়ে গেছিলেন তিনি। যেই ধাঁধা মিল শ্রানের বোকা মেয়ের চালাক হয়ে উঠেছে বলায়। মেয়েটার জন্য ভীষণ মায়া লাগলো আনোয়ার সাহেবের। ছেলেকে তিনি ছোটবেলা থেকেই আদরে রাখতে পারেনি। বড় হয়েও তাই শাসনের অধিকার আর রাখেন না। তবু অসংখ্যবার শ্রানকে বোঝানোর চেষ্টা করেছেন এসব থেকে দূরে আসতে। শ্রান বরাবরই মুচকি হাসি দিয়ে সরে যেত। তারপর আর না পেরে শ্রানের উপর নজরদারি করার লোক রেখে দেয়। প্রতিটি গার্লফ্রেন্ডের ব্যাপারে জেনে তিনি শ্রানের সেই গার্লফ্রেন্ডদের সাবধান করতেন। তাদেরকে শ্রান সম্বন্ধে জানাতেন সবটা। তারপর তারা নিজ থেকে সরে যেত। এভাবেই চলছিল। অথচ 6 বছরের এই সম্পর্কটা কিভাবে চাপা পড়ে থাকতে পারলো তার মাথায় আসে না। তার প্রশ্ন করার আগে শ্রান হেসে উঠল। আমার রিসেন্ট 2 থেকে 4টা টাইম পাস করা গার্লফ্রেন্ড বাদে বাকিদের কারো খবরই আপনার কাছে যায়নি বাবা। আমি আপনার টাকা দিয়েই আপনার লোককে কিনেছি। সরু চোখে তাকালেন আনোয়ার সাহেব। থেমে থেমে বলেন। কেন? তুমি সিরিয়াস এর উপর? নিঃসন্দেহে। তবে বাকি মেয়েরা? ডিফারেন্ট টেস্ট করতে থাকি, যাতে একজনে বিরক্ত হয়ে না যায়। তোমার কি মনে হয় না তুমি মেয়েটার সাথে ভুল করছো? এদিক থেকে আমি ঠিক। যদি তোমার কিংবা অন্য কারো দৃষ্টিভঙ্গি থেকে দেখা লাগে, তবে হয়তো আমি সর্বোচ্চ ভুল। আনোয়ার সাহেবের রাগ লাগতে লাগলো। কিভাবে যে নিজেকে সামলে আছেন তার চেয়ে ভালো আর কেউ জানে না। শ্রান এই পর্যায়ে ঠোঁটের ভাঁজে তর্জনী ও মধ্যমার স্পর্শ রেখে হাসি চাপতে লাগলো। শব্দটা কিঞ্চিত আনোয়ার সাহেবের কানে পৌঁছাতে তিনি প্রলম্বিত শ্বাস ছেড়ে ছেলেকে শুধালেন। মেয়ে তোমাকে চাই। ওর নাম প্রিয়শ্রী। বাবা, আপনি প্রিয় রাখবেন। মেয়ে সম্বোধনটা কেমন কটু শোনায়, আর ও আমাকে চায় না। তবে ওর পিছে আছো কেন? কারণ আমি ওকে চাই। আমার নজর এক এক সময় এক এক দিকে ঘুরলেও অবসরে ওর দিকে স্থির হয়। আমি কি করব? আমার দোষ। আনোয়ার সাহেব অত্যন্ত নরম গলায় বলেন। তুমি চাইছো কি আশফিক? শ্রান মলিন চাহনিতে তাকাই তার দিকে, বলে। প্রিয়শ্রীকে চাই। জানেন বাবা, বোকারা ভালোবাসতে জানে। প্রিয়শ্রী বোকা ছিল, ভালোবেসেছিল। যার কিঞ্চিত ভালোবাসা আমার বাকি গার্লফ্রেন্ডদের কারো মাঝে পেলেও আমি হয়তো আর ওর দ্বারা যেতাম না। ও তোমাকে চায় না? আমি চাই। এটাই কি শক্ত কারণ হতে পারে না ওকে পাওয়ার? পাবে না, দূরত্ব বাড়াও। নয়তো আমি কঠোর হব। শ্রেয়ান আনোয়ার সাহেবের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। প্রিয় গতরাতে ভাই কিংবা মা কাউকে কিচ্ছুটি জানায়নি। রুমে এসে মেডিসিন নিয়ে ঘুমিয়ে পড়েছিল। সকালে যখন প্রিয় নাস্তা করতে এলো
তখন দেখলো পরিস্থিতি ঠান্ডা বেশ। বাবা অফিসে চলে গেছেন, বাড়িতে প্রহর, নাহার আর মেড আছেন। প্রিয় দেখলো প্রহর ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে। প্রিয় চেয়ার টেনে পাশে বসে পড়লো, কোমল গলায় জানালো, শুভ সকাল প্রহর। প্রহর খেতে খেতে বলল, শুভ সকাল। নাহারা রান্নাঘর থেকে বাইরে এসে প্রিয়র সামনে দাঁড়ালেন, খাবার বেড়ে দিতে লাগলেন। প্রিয় বলল, সবাই তো স্বাভাবিক কেন? প্রহর বলল, ঝামেলা করার মতো কিছু হয়নি। আমাকে কেউ এ নিয়ে কিছু জিজ্ঞেস করবে না? তোর ইচ্ছে হলে তুই নিজে থেকেই বলবি, এখন তোর ইচ্ছে নেই, আমরাও জানতে চাইবো না। মায়ের চুপ থাকাটাও যে ভাইয়েরই কাজ, সেটা প্রিয় ধরতে পারল। ধাতস্থ হয়ে শ্বাস ছেড়ে নাহারকে বলল, বাবাকে কিভাবে সামলালে? কিছু একটা বলছি। মা রেগে আছো? না, তবে চিন্তা হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে গেছে। যাইনি, ছেলেটা শীঘ্রই আবারও আসবে। প্রিয় তা জানে, তাই চুপ থাকে। নাহারা ওর পাশে চেয়ার টেনে বসে পড়ল, উৎসুক নয়নে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ, তারপর বলল, একটা বিয়ে করবি? প্রিয় হেসে ফেল তৎক্ষণাৎ, বলে উঠল, তুমি এভাবে বললে যে? এখন একটা বিয়ে করি, পরে আবার ইচ্ছে আবার আরেকটা করব। পরে ইচ্ছে হলে করিস, এখন একটা কর। প্রিয় হাসতে হাসতে খেতে লাগলো। নাহারা জোর দিল, কি? কর না মা, আমি নইলে শান্তি পাবো না। প্রিয় খেতে খেতেই বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই শেষ, এরপর আর বিয়ে করতে বলবে না। এবার প্রহর হেসে ফেল। নাহারা ওদের দুষ্টুমিতে তাল মেলালেন। ঠিক আছে, আর বলবো না, এটা পছন্দ হবে শিওর। আচ্ছা, আমি তবে সব ব্যবস্থা করি। করতে থাকো, বাট আমার কিছু কন্ডিশন আছে, সেগুলো আমি সোজা আমার জন্য চুজ করা লোকটাকেই বলবো। মাথায় কোনো দুষ্টু বুদ্ধি নেই তো? না, নেই। আমার তোকে বিশ্বাস করতে ইচ্ছা করছে না। বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহু দূর, অন্যথায় বিয়ে ক্যান্সেল। ঘাবড়ে গেলেন নাহারা। তখনই কলিং বেলের আওয়াজ এলো। নাহারে গিয়ে দরজা খুলে শরৎকে দেখতে পেলেন। অমনি ক্লান্তি সব উপড়ে গেল তার। ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে পড়ল। বাবা এসেছো, আসো ভেতরে। শরৎ সালাম দিয়ে ভেতরে প্রবেশ করলো। নাহারা সালামের জবাব দিয়ে দরজা আটকে ফেলে ওকে বললেন, এত দেরি করলে কেন? সকালে আসার কথা ছিল না তোমার? আন্টি, একটু অফিসিয়াল কাজ ছেড়ে আসতে হয়েছে, তাই দেরি হয়ে গেল। আচ্ছা, ফ্রেশ হয়ে ডাইনিংয়ে বসো। না না আন্টি, খেয়েছি। এ বাবা, কেন? তোমাকে সকালে আসতে বলছি বলে কত কিছু রান্না করলাম। ব্যাপার না আন্টি, পরেও খাওয়া যাবে। পর এগিয়ে এসে শরৎকে জড়িয়ে ধরল। কিছু ফর্মালিটিস পূর্ণ হতে শরৎ আর চোখে প্রিয়র দিকে তাকালো। তারপর নাহারকে বলল, আন্টি শুনুন। বলো বাবা। ডাইনিং এর চেয়ারের উপর 10 বছরের অভুক্ত বাচ্চার মতো ছড়িয়ে ছিটিয়ে খাবার খেতে থাকা মেয়েটার চোখে আমি কি ইনভিজিবল? একবার এসে সালামটাও দিল না, কি অভদ্র। শরতের গলায় নাহারা রসিকতার আভাস পেলেন। ঠোঁট চেপে হেসে প্রস্থান ঘটালেন। প্রিয় তবুও এদিকে তাকালো না। খেতে খেতে বিড়বিড় করলো, বিয়াদ্দব বেটা লোক।